সকালে গাছে গাছে পাখিগুলো কিচিরমিচির করছে আর খেলছে। মেঠো পথ ধরে ধীরে ধীরে একটি গরুর গাড়ি এগিয়ে যাচ্ছে। পথের দুপাশে ধান ক্ষেত, মাঠে পাকা সোনালী ধানগুলো হালকা বাতাসে দুলছে। কৃষকেরা ব্যস্ত হয়ে পড়েছে পাকা ধান ঘরে তুলতে। কেউ কেউ কাস্তে হাতুড়ি হাতে ধান কাটছে। আকাশটা কালো মেঘে ছেয়ে আছে। মাঠে পাকা ধান আর আকাশে কালো মেঘ। কৃষকদের চোখে মুখে চিন্তার ছাপ। দেখেছিস আকাশে কেমন কালো মেঘে ছুটোছুটি? মাঠের পাকা ধানগুলো ঘরে তুলতে না পারলে সব বোনাস হয়ে যাইব। আর বৃষ্টি নামলে তো পাকা ধানের মাথা ভাঙিয়া নষ্ট হয়ে যাইব। ওরে, এই ধানটুকুই তো আমাকে সম্বল। এই মাঠে আর কতটুকুই বা জমি আমাগো? এই মাঠের অর্ধেকের বেশি জমি তো আমাকে মোড়ল মশাইয়ের। ওনার তো প্রায় সবটুকু জমিতেই ধান পইরা আছে। চল চল, এত কথা না কইয়া দ্রুত কাজ শুরু কর। আমার ধান কাটা হইলে তোকে তো কয়েছিলুম তোরটাও কাটতে যাবো। আমরা তো ভাগাভাগি কইরাই ধান কাটতে চাইছি, যে কথা কি তোর মাথায় নাই? আমার জমি ধান কাটা তো প্রায় শেষের দিকেই। তো যত দ্রুত কাটা যায় তারপর তোর জমিতে ধান কাটতে শুরু করুম। হা গো দাদা, তোমার কাটার শেষ হলেই আমি শম্ভুদার জমিতে লাগা পড়মু। আগে একটু সবার ধানগুলো কাইটটা লই, তারপরে বিকেল হইলে বাড়িতে ধানগুলো রেখে আইলেই হইবে। কৃষকরা মাথা নিচু করে এক মনে কাস্তে চালাচ্ছে। চারিদিকে ক্যাঁচ ক্যাঁচ শব্দে মাঠ ভরে গিয়েছে। ঠিক সেই সময় মেঠো পথে একটা গরুর গাড়ি এসে দাঁড়ালো। গরুর গাড়ি থেকে নেমে এলেন মোড়ল রঘুপ্রতাপ সেন। তিনি মেঠো পথ ধরে নেমে আল পথ ধরে মাঠে কৃষকদের দিকে এগিয়ে গেলেন। কৃষকরা ধান কাটায় মগ্ন। হঠাৎ মোড়লকে দেখে একে একে মাথা তুলে তাকালো। কিরে, সবাই মিলে ধান কাটছিস? তোদের আর কদিন লাগবে ধান কাটতে? মোড়ল মশাই যে কেমন আছেন? আমাকে এই দিকটায় ধান কাটা প্রায় শেষ হইয়া আইছে। ভগবান সহায় হইলে আমরা তো আজকেই আমাকে ধান কাটা শেষ করুম। তোদের ধান কাটা শেষ করে তাহলে আমার ধান কাটায় লেগে পড়। সঙ্গে লোক লাগলে আরো সংগ্রহ করে নে। আমাকেও তো সব ধান কাইটা শেষ করতে হইব, নইলে আজ আপনার ধান কেমনে কাইটা দিমু? না না, আমি তোদের কথা বুঝতে পারছি। আমি বলছি আজ তোরা তোদের ধান কেটে শেষ কর, কিন্তু কাল ভোর থেকে আমার ধান কাটতে নামবি। আমার জমিগুলো সব ধান পেকে গেছে। আমি চাইছি তোদের সঙ্গে আরো লোক নিয়ে কাল থেকে ধান কাটা শুরু করতে। জানিসই তো এই মাঠের অর্ধেকের বেশি জমি আমার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে মোড়ল মশাই, আজকে আমাগো ঘরে ধান ওঠাই, কাল ভোর থেকে না হয় আপনার ধান কাটা ধরমু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। কাল থেকে আমার ধান কাটতে নেমে পড়বি। তোদের সঙ্গে যা লোক লাগবে নিয়ে নিবি। ঠিক আছে মোড়ল মশাই, আকাশটা ভালো থাকলে ভগবানের কৃপায় কাল থেকে আপনার ধান কাটা শুরু করে দিমু। মোড়ল সন্তুষ্ট মনে হাঁটতে লাগলেন গরুর গাড়ির দিকে। কৃষকরা মাথা নিচু করে কাস্তে চালাতে শুরু করল। মাঠ ভরে উঠল ক্যাঁচ ক্যাঁচ শব্দে। মোড়ল মশাই গিয়ে গরুর গাড়িতে উঠে আবার রওনা দিলেন বাড়ির পথে। হুট হুট, সামনে চল, সামনে চল। এই যা রে, যা যা, পা চালা, পা চালা। হট হট হট, হে হুট হুট হুট। পরের দিন ভোর হতেই মোড়ল মশাইয়ের জমিতে ৫-৬ জন কৃষক নেমে পড়লেন ধান কাটতে। সবাই এক মনে ধান কেটে যাচ্ছে। চারিদিকে কাস্তের ক্যাঁচ ক্যাঁচ শব্দে মাঠ মুখরিত।
আকাশে কালো মেঘ ছুটোছুটি করছে, বাতাসে এক অদ্ভুত গুমোট ভাব। ধান কাটতে কাটতে সময় এগিয়ে গেল। ধীরে ধীরে দুপুর কেটে বিকেল, তারপর সন্ধে নামলো। চারিদিকে আঁধার ঘনিয়ে আসছে। কৃষকেরা কাস্তে হাতে দাঁড়িয়ে পড়ল। এই রে, দেখেছিস সন্ধ্যা ঘনিয়ে এলো। এই জমিতে আর কিছু ধান কাটা বাকি আছে, এইটুকু রাইখার বাড়িতে না যাই। লন্ঠনটা জ্বালাইয়া এইটুকু ধান কাইটা তারপর সবাই মিলে বাড়ি ফিরুম, নইলে মোড়ল মশাই রাগ করবে। মোড়লের নির্দেশ, অতি দ্রুত ধান ঘরে তুলতে হবে। তাই কৃষকরা থামল না, তারা লণ্ঠন জ্বালিয়ে আবার কাস্তে চালাতে শুরু করল। লণ্ঠনের হলুদ আলোয় পাকা সোনালী ধানের মাথাগুলো দুলছে। ধান ক্ষেতের মাঝে মিটিমিটি করে আলো ছড়িয়ে জোনাকি উড়ে যাচ্ছে। তাই কই, কাজটা এগিয়ে রাখলে কালকের ঝামেলাটা আমাদের একটু কইমা থাকবো। হে দেখছোস আকাশের কি অবস্থা, আবার মেঘ ঘন হইতেছে। যদি বৃষ্টি নামে তখন তো আবার মোড়ল মশাইয়ের পুরা ধান জমিতেই পইরা থাকবে। তাহলে চল দ্রুত কাজ শেষ করি, লণ্ঠনের আলো যতক্ষণ আছে ততক্ষণ কাটতে থাকি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাইলে এই বাকি জমিটুকু ধান কাটা শেষ কইরা বাড়ি ফিরু। কৃষকরা আবার মাথা নিচু করে কাস্তে চালাতে লাগলো। অন্ধকার মাঠে লণ্ঠনের হলুদ আলো দুলে উঠছে। ঘামে ভিজে কৃষকদের শরীর চকচক করছে। চারিদিকে কেবল ক্যাঁচ ক্যাঁচ ধ্বনি আর আকাশে ঝুলে থাকা মেঘের ভারী নিস্তব্ধতা। রাতে ধানক্ষেতের মাঠ জুড়ে নিস্তব্ধতা, কেবল লণ্ঠনের আলোয় কৃষকরা মাথা নিচু করে ধান কাটছে। কাস্তের ক্যাঁচ ক্যাঁচ শব্দে রাতে নীরবতা ভাঙছে। হঠাৎ ধানক্ষেতের পূব দিক থেকে ভেসে এলো এক করুণ কান্নার শব্দ। কৃষকেরা চমকে উঠে একে একে মাথা তুলল। তাদের চোখ স্থির হয়ে গেল ধান ক্ষেতের ওপর। দেখল সাদা শাড়ি পরা এক মহিলা ধান ক্ষেতের ওপর হাওয়ায় ভাসছে। তার শাড়ির আঁচল বাতাসে ঢেউ খেলছে, এলোমেলো খোলা বড় বড় চুল উড়ছে। চারপাশে যেন ঠান্ডা বাতাস বইছে। এই দেখছস ওই দিকটায় কিসের আওয়াজ হইল রে? শুধু আওয়াজই না, দেখ দেখ, ধান ক্ষেতের ওই পরে একটা মায়া যেন হাওয়ায় ভাসতেছে। আসল দেখ কেমন যেন ঢেউ খেলছে বাতাসে। একটু পরেই সেই সাদা শাড়ি পরা মহিলাটি হাওয়ায় মিলিয়ে গেল। এই রে, ওই মায়াটা কই গেল? দেখ দেখ, ওইখানে আর নেই। কি যে হইতেছে আমাকে লগে। ও মাগো, এটা ভালো কিছু না। মনের ভেতর কেমন জানি করতেছে। আমার তো মনে হয় এখানে থাকা ঠিক হবে না। হ চল চল, আজ আর ধান কাটুন না, রাত ভারী হইয়া গেছে। জিনিসটা দেখলুম, এরপর কি আর মাঠে থাকা ঠিক হইব? না না, এরপর আর মাঠে থাকা ঠিক হইব না। চল চল চল, শিগগির বাড়ি চল। কৃষকেরা ভয়ে আতঙ্কিত হয়ে ধান ক্ষেত থেকে বেরিয়ে আসছে। কেউ লণ্ঠন হাতে, কেউ কাস্তে হাতে। চারিদিকে নিস্তব্ধতা, শুধু ধান ক্ষেতের মধ্য থেকে ব্যাঙের ডাক ভেসে আসছে। আকাশের কালো মেঘ ভারী হয়ে উঠেছে, যেন কিছু একটা ঘটতে চলেছে।
এই দেখো, আকাশের অবস্থা ভালো না, মনে হয় কিছু একটা হইব। সত্যি আমাকে এখন বাড়ি ফেরা উচিত। ঠিক কইছস, এই জমিতে আর থাকা ঠিক হইব না। মনটাও ভারী ভারী লাগতাছে। চল চল, এ বাড়ির পথ ধরি, অন্ধকার বেড়ে আসতেছে। কৃষকেরা মাথা নিচু করে হাঁটা শুরু করলো। ঠিক সেই সময় আচমকা প্রবল ঝড় উঠল। সাথে সাথেই মুষলধারে বৃষ্টি নামল। বজ্রপাতের শব্দে চারিদিক কেঁপে উঠতে লাগলো। আকাশ যেন ভেঙে বিচূর্ণ হয়ে যাচ্ছে। কেমন ঝড় বৃষ্টি আর বজ্রপাত আরম্ভ হইল। দৌড় দে, বজ্রপাত আইয়া মাথায় পড়বো, তখন আর বাঁচন লাগবো না। বৃষ্টিতে ভিজতে ভিজতে কৃষকেরা দৌড়তে শুরু করলো। তারা দৌড়ে গিয়ে আশ্রয় নিল কাছের একটা সেচ ঘরে। সেচ ঘরটা ছিল পুরনো পাকা ইটের তৈরি। মাথার উপরে পাকা ছাদ তাদের জন্য সেই মুহূর্তে নিরাপদ একটা আশ্রয়। কিন্তু ভেতরে ঢুকতেই এক ধরনের স্যাঁতস্যাঁতে গন্ধ ভেসে এলো। দেওয়ালে শ্যাওলা জমে আছে। সেচ ঘরের বাইরে জমে থাকা জলে কয়েকটা ব্যাঙ ডাকছে। ঘরের ভেতরটা অন্ধকারে ঢেকে আছে। বাঁচলুম রে, এখানে না আইলে বজ্রেই পুড়ে যাইতুম। আর দেখছোস না কেমন জোরে জোরে বজ্রপাত পড়তেছে। এই ঘরটা কেমন জানি অন্ধকার, কেমন যেন মনটা অস্থির লাগতেছে। চুপ কইরা থাক, আগে ঝড় থামুক, তারপর চইলা যাবো। ঠিক তখনই ঘরের ভেতর খুসখুসে একটা শব্দ। ঘরের ভেতরটা গোমড় অন্ধকার। হঠাৎ শোনা গেল কারো হাসির শব্দ। তারপর কানে এলো কান্নার আওয়াজ। কৃষকেরা ভয়ে চমকে উঠল। বুকের ভেতরটা কেমন যেন ধক ধক করতে লাগলো। 6 জন লোক, অথচ সবাই আতঙ্কে একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে। কে রে? ঘরের ভেতর কে আছে? কই, এখানে তো কাউকেই দেখতাছি না। কে তাহলে কে এমন কইরা হাসতেছে, আবার কান্না করতেছে? আমার কিছুই ভালো ঠেকতাছে না। ঠিক তখনই সেচ ঘরের দরজায় দাঁড়ানো ছায়ার মতো কিছু একটা নড়ে উঠল। চল তো বাইরে গিয়ে দেখি। যাবি? আচ্ছা চল দেখি ওইখানে কি আছে। কৃষকেরা আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে এলো। ঠিক তখনই আকাশে প্রচন্ড বজ্রপাত। বিদ্যুৎ চমকানোর আলোয় মুহূর্তের জন্য দেখা গেল সেচ ঘরের পাশেই দাঁড়ানো এক মহিলা। পরনে সাদা শাড়ি, এলোমেলো বড় বড় চুল হাওয়ায় উঠছে। চোখ দুটো লাল আগুনের মতো জ্বলজ্বল করছে, মুখ বিকৃত। ঠোঁটের ফাঁকে বড় বড় দাঁত বেরিয়ে আছে। ওরে বাবা রে, ইয়ে আবার কি জিনিস রে? এটা মানুষ না রে। পালা 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 পালা, সব পালা। এইটা আমাকে জ্যান্ত খাইয়া ফেলাইব। কই পালাবি তোরা? হ্যাঁ, কই পালাবি? তোদেরকে আমি জ্যান্ত চিবিয়ে খাবো। হাসির শব্দটা ধান ক্ষেতের চারপাশে প্রতিধ্বনিত হতে লাগলো।
আর তাতেই বুকের ভেতরের হৃৎপিণ্ড কাঁপিয়ে তুলল। ভয়ে তারা ছুটতে লাগলো। আতঙ্কে দুজন কৃষক মাটিতে পড়েই অজ্ঞান হয়ে গেল। বাকি 4 জন পিছনে তাকালো, কিন্তু তাদের তুলতে সাহস পেল না। আগে মোড়ল মশাইরে খবর দি, না হলে আমাকে লোকে খারাপ কিছু হইব। তারা 4 জন কৃষক বৃষ্টির মধ্যে দৌড়ে মোড়ল রঘুপ্রতাপ সেনের বাড়ি পৌঁছল। মোড়ল তখন ঘরে বসে হুঁকো টানছে। তারা হাঁপাতে হাঁপাতে মোড়ল মশাইয়ের সামনে দাঁড়ালো। কিরে, বৃষ্টিতে এভাবে দৌড়ে হাঁপাতে হাঁপাতে আসলি যে? কি হয়েছে তোদের? মোড়ল মশাই, ওই 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 সেচ করে একটা একটা কি একটা একটা করছিস? কি হয়েছে আমাকে খুলে বল। তারা মোড়ল মশাইকে সব কথা খুলে বলে। মোড়ল মশাই শুনে তার চোখ বড় বড় হয়ে যায়। কি বলছিস তোরা? ওই সেচ ঘরে এরকম ভুতুড়ে কাণ্ড? চল, আমার লোকে সবাই চল, আর গ্রামের কজনকে সঙ্গে নিয়ে সেখানে গিয়ে দেখি ওই দুটোর কি অবস্থা। মোড়ল কয়েকজন গ্রামবাসীকে নিয়ে টর্চ হাতে সেচ ঘরের দিকে রওনা হলো। তখন ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে। তারা সেচ ঘরে পৌঁছে অবাক হয়ে দাঁড়িয়ে রইল। ওরা দুজন তো এখানে পড়ে গিয়েছিল। কোনখানে গেছে ওরা? তাহলে কি ওই পেতনিটা ওগরে লইয়া গেছে? অত ব্যস্ত হোস না, চল সামনে গিয়ে দেখি। তারা সবাই এদিক ওদিক খুঁজতে লাগলো। সেচ ঘরের পাশেই ছিল একটা পুরনো হিজল গাছ। তাদের চোখ পড়ল সেই দিকে। তারা সেদিকে তাকিয়ে থমকে গেল। হিজল গাছের ডালে অদ্ভুত অন্ধকার ঘিরে আছে। সবাই ভয়ে ভয়ে এগিয়ে গেল। হঠাৎ দেখা গেল একজন কৃষক হিজল গাছের ডালে ঝুলে অচেতন অবস্থায়, আর একজন গাছের তলার মাটিতে পড়ে আছে। আরে আরে, এই যে ওরা, এ কি অবস্থা? আরে বাইচা আছে, কিন্তু অজ্ঞান হইয়া গিয়েছে। তাড়াতাড়ি নামাইতে হইব। এই জায়গাটা ভালো না রে। সবাই মিলে হিজল গাছ থেকে অচেতন কৃষককে নামানো হলো। তারপর ধীরে ধীরে দুজনের জ্ঞান ফিরে এলো, কিন্তু তাদের চোখে মুখে তখনও ভয়ের ছাপ। শরীর থরথর করে কাঁপছে। ঠিক সেই মুহূর্তেই আকাশটা আবার হঠাৎ করে হুড়মুড় করে ডেকে উঠল। তোরা জানোস না রে, এই জায়গা ভালো না। এইখানে আগে শ্মশান ছিল। বন্যার জলে সব ভাইসা গিয়া মাটির সঙ্গে মিশে গেছিল। তারপর থাইকায় গ্রামের লোকেরা এখানে ধান চাষ করে। কিন্তু এই হিজল গাছটা, এইখানেই আমাদের গ্রামের এক বউ গলায় দড়ি দিয়া মরেছিল। সেই বউয়ের আত্মাই ঘুরে বেড়ায় এখনো। তাছাড়া এই মাঠে আরো খারাপ কিছু আছে। আজ যে তোরা বাইসা ফিরেছিস, এইটাই তোদের কপাল। ভগবানের কৃপা না থাকলে তোরা কারো মুখ দেখতে পাতি না। কি কইতেছ খুড়ো? আমরা জানতুম এখানে শ্মশান ছিল অনেক দিন আগে, কিন্তু এইখানে কেউ গলায় দড়ি দিয়ে মরেছে এটা তো জানতাম না খুড়ো। আর এই বিলেই তো আমাগো কাম কাজ। এর আগে তো কখনো এরকম ভয় পাই নাই। এর আগে তোরা কখনো ওই আত্মার সামনাসামনি হোস নাই, তাই টের পাস নাই। হইছে হইছে, অনেক হইছে। এবার সবাই বাড়ি চলো।
ভগবানের কৃপায় আজ বড় কিছু হইল না, এইটাই অনেক। আর দেরি না কইরা সবাই চলো। সবাই তখনও আতঙ্কে। বুকের ভেতরে ধকধকানি থামেনি, কেউ আর মুখ খুলল না। গভীর রাতের আধারে বিদ্যুৎ চমকানোর আলোয় হিজল গাছটা যেন দাঁড়িয়ে আছে একটা অভিশপ্ত রাতের সাক্ষী হয়ে। কৃষকরা নিঃশব্দে ভয়ে ভয়ে মাথা নিচু করে বাড়ির পথে রওনা দিল। তাদের পা চলার শব্দ মিলিয়ে গেল গ্রামের আঁকাবাঁকা পথে। দূরের কালো আকাশে আবার এক ঝলক বিদ্যুতের আলো। হিজল গাছটা কেঁপে উঠল, যেন এখনো কেউ সেখানে দাঁড়িয়ে আছে।